হ্যালো স্টুডেন্টস, আজ থেকে আমরা একটা মক টেস্টের সিরিজ শুরু করতে চলেছি এবং এখানে প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে ডেলি আলোচনা করব। তো দেখো, আমাদের আজকের প্রথম মক টেস্টের প্রথম প্রশ্ন আছে যে 5টা বল আছে। 1 নম্বর বল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এবং ওটা 5টা বল আছে। এগুলোকে সুতোর সাহায্যে ঝুলছে আলাদা আলাদা। 1, 2, 2, 4, 4, 1 বলগুলো কি করে পরস্পরকে আকর্ষণ করে এবং 2, 3, 4, 5 বলগুলি পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে কোন কোন বলগুলো পরস্পরকে বিকর্ষণ করে? না, 2, 3 আর 4, 5 এই বলগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এরা যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে এরা কি সমধর্মী, মানে এদের যে আধানটা বা এদের যে চার্জটা, এরা কি হয়ে গেল? সমধর্মী। নেক্সট কি আছে? 2 আর 4 নম্বর বল পরস্পরকে আকর্ষণ করে। এখানে দেখতে পাচ্ছ যে 2 আর 4 পরস্পরকে আকর্ষণ করে, তার মানে 2 আর 4 পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে আকর্ষণ যেহেতু করে, এরা পরস্পর কি হবে? বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী। এবং 1 নম্বর বলটা দেখো, 1 নম্বর বলটা 2 নম্বর বলকেও আকর্ষণ করে, আবার 4 নম্বর 1 নম্বর বলটা 4 নম্বর বলকেও আকর্ষণ করে। তাহলে 1 নম্বর যে বলটা আছে সে 2 নম্বর বলকেও আকর্ষণ করে, আর 1 নম্বর যে বলটা আছে সে 4 নম্বর বলকেও আকর্ষণ করে। আকর্ষণ করে। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? যে 1 নম্বর যে বলটা সে হচ্ছে কিরকম? না, অনাহিত। অনাহিত। এর ফলে যখন যে বলের কাছে যাচ্ছে, সেই বলের যা আধান, তার বিপরীত আধান সামনের প্রান্তে আবিষ্ট হচ্ছে, আর সমধর্মী আধান দূরবর্তী প্রান্তে। তার ফলে কি হচ্ছে? আবেশের দরুন এখানে কি হচ্ছে? আকর্ষণ ধর্ম জন্মাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে 1 নম্বর বলটি কি ছিল? অনাহিত ছিল। এটা হচ্ছে আমাদের 1 নম্বর বল। এরপর চলে আসো 2-এর দাগ। 2-এর দাগে বলেছে একটা নিস্তড়িত পরিবাহী থেকে 10⁻19 সংখ্যক ইলেকট্রন বের করে নিলে পরিবাহীটির আধান কত হবে? তাহলে এটা কোন ফর্মুলাতে যাবে? তাহলে ফর্মুলাটা হচ্ছে কিউ সমান এন ই। কিউ সমান এন। তাহলে আমাদের এখানে কি বলেছে? পরিবাহীটির আধান কত হবে, মানে কিউ বের করতে হবে। তাহলে বা কিউ সমান কত সংখ্যক বের করে নেওয়া হচ্ছে? 10⁻19 সংখ্যক। তাহলে 10⁻19 সংখ্যক ইলেকট্রন বের করে নেওয়া হচ্ছে। এবং ইলেকট্রনের আধান কত? না, ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এখান থেকে কত পাবো আমরা? 10⁻−19 কুলম। তাহলে এখান থেকে পাবো আমরা -1.6 কুলম। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে -1.6 কুলম হবে এটা সঠিক। 3-এর দাগে দেখো, 3টি 2 ওহম রোধ আছে একটি ত্রিভুজের 3টি বাহু বরাবর যুক্ত করা হলো এবং ত্রিভুজটির যে কোনো দুটি শীর্ষবিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? তাহলে 3-এর দাগ, 3টি 2 ওহমের রোধ একটি ত্রিভুজের 3টি বাহু বরাবর যুক্ত আছে। তাহলে এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম। ত্রিভুজের যে কোনো দুটি শীর্ষবিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? তাহলে বলো, এই এতে টোটাল তুল্যরোধ কত হতে পারে? তাহলে দেখো, এখানে আমরা যদি দেখি, এই 2 ওহম, এই 2 ওহম আর এই 2 ওহম পরস্পর কিসে আছে? শ্রেণীতে আছে। তার সাথে এই 2 ওহম কিসে আছে? প্যারালালে আছে। 2 ওহম, 2 ওহম, 2 ওহম। তাহলে প্রথমে 2 আর 2 যোগ করে দিলে কত হবে? 4। এবং 4-এর সাথে এই 2 ওহম কিসে আছে? প্যারালালে আছে।
তাহলে কত আসবে তুল্য রোধ? 4 গুণিত 2/4 + 2। তাহলে 4 দুগুণে 8, 4 দুয়ে 6, 2 4-এ 8, 2 3-এ 6। তাহলে 4-এর 3 ওহম হবে, এটা সঠিক উত্তর। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। চলে আসো 4-এর দাগে। দুটি একই ব্যাসার্ধের প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2 এবং তারের উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে ρ1 ρ2। তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধাঙ্ক কত হবে? তাহলে তার দুটির ব্যাসার্ধ আর হলে, তাহলে R1 সমান কি বলতে পারি? আর সমান আমরা ফর্মুলা জানি ρ × L/A হয়। তাহলে এখানে বলবো ρ1 L1, আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বলতে পারি না πr², যেহেতু ব্যাসার্ধ r। R2টাও একই রকম ভাবে লেখা যেতে পারে ρ2 L2 πr²। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধাঙ্ক কত হবে? শ্রেণী সমবায় তুল্য রোধাঙ্ক ρ, এবং তুল্য রোধ R সমান ρ × L1 + L2 πr²। আমরা এখানে ρ1 + ρ2টাকে ρ ধরে নিয়েছি, কারণ তুল্য রোধ শ্রেণী সমবায়, অর্থাৎ ρ সমান কি বলতে পারি ρ1 + ρ2, ওটার জায়গায় আমরা ρ লিখে নিচ্ছি। এটা সমান কি R1 + R2। তাহলে এখান থেকে বলা যাবে কি ρ1 L1 πr², ρ2 L2 πr²। তাহলে রো সমান কত হবে? রো সমান এখানটা যদি তুলনা করা হয়, আচ্ছা এক কাজ করো, তুল্য রোধ আর সমান আমরা কি বলতে পারি ρ × L1 + L2 πr²। তাহলে এটা সমান কি আসছে R1 + R2। তুল্য রোধ মানে শ্রেণী সমবায় এই দুটো যোগ হলো। এবার R1 + R2 মানে ρ1 L1 πr², আর এদিকে হচ্ছে ρ2 L2 πr²। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা ρ1 L1 + ρ2 L2 πr², আর এইদিকে আমাদের আছে কত না ρ × L1 + L2 πr²। তাহলে বোথ সাইড πr² ক্যান্সেল। তাহলে রো এর ভ্যালু কত আসছে ρ1 L1 + ρ2 L2, এই L1 + L2টা এর নিচে চলে আসবে L1 + L2। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে ρ1 L1, তাহলে কোন অপশনটা আমরা বলবো না অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে দুটি অসীম দৈর্ঘ্যের সমান্তরাল তার দিয়ে একই দিকে সমান তড়িৎ প্রবাহ হলে তার দুটির মধ্যবর্তী স্থানে চৌম্বক ক্ষেত্র কত হবে? তাহলে মনে রাখবে, যখন দুটি অসীম দৈর্ঘ্যের তার একই দিকে তড়িৎ প্রবাহিত হবে একই মানের, তাহলে তার দুটির মধ্যবর্তী স্থানে তাদের যে চৌম্বক ক্ষেত্র হয় পরস্পর বিপরীতমুখী হয় এবং সমান মানের হয়। পরস্পর বিপরীতমুখী এবং সমান মানের হওয়ার জন্য মধ্যবর্তী স্থানে যে চুম্বক ক্ষেত্রটা হয় একে অপরকে ক্যান্সেল করে দেয়, অর্থাৎ প্রতিমিত করে দেয়। সেই জন্য এখানটায় মধ্যবর্তী স্থানে চুম্বক ক্ষেত্রটা কি হবে? শূন্য। আর একই দিকে প্রবাহ গেলে আমরা জানি পরস্পরকে আকর্ষণ করে।
নেক্সট 6 দাগ, কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে একটি আধান বৃত্তাকার পথে গতিশীল থাকলে আধানটির আবর্তনের পর্যায়কাল নির্ভর করে না। কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে 6 দাগ, তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্ক সমান আমরা কি জানি? সাইক্লোট্রন কম্পাঙ্ক, সাইক্লোট্রন কম্পাঙ্কের ফর্মুলা কত ছিল না? সাইক্লোট্রন কম্পাঙ্কের ফর্মুলা ছিল n সমান 1/t লিখা হবে। এটা সমান কত পেয়েছিলাম না? qb/2πm। অতএব t সমান কি বলা হবে? t সমান বলা হবে 2πm/qb। অর্থাৎ এই যে আবর্তনকাল কিসের উপর নির্ভর করে না? না আবর্তনরত আধানের দ্রুতির উপর। কারণ এখানে ভি দিয়ে কিন্তু কোনো ইকুয়েশন আমরা পাবো না, কারণ এখানে কার কার উপর ডিপেন্ডেন্ট দেখতে পাচ্ছি? এম এর উপর, আধানের উপর, বি এর উপর, কিন্তু ভি এর উপর ডিপেন্ড না। তাহলে এখানে আছে আধানের দ্রুতির উপর আছে, আধানের ভরের উপর অবশ্যই আছে, এম এর উপর নির্ভর করে, আধানের মানের উপর কিউ এর উপর নির্ভর করে, চুম্বক ক্ষেত্র বি এর উপর নির্ভর করে। তাহলে কার উপর করে না? আধানের দ্রুতির উপর। দ্রুতি বলতে ভি, তাহলে ইকুয়েশনে ভি টার্মটাই ছিল না, তাহলে দ্রুতির উপর নির্ভর করে না। একটি চুম্বক শলাকাকে যদি আমরা একটা অসম চুম্বক ক্ষেত্রে রেখে দিই, তাহলে শলাকাটি কি হবে? তাহলে যখন আমরা একটা অসম চৌম্বক ক্ষেত্রে কোনো চুম্বক শলাকা রাখবো, তখন তার উপর মনে রাখবে প্রযুক্ত যে লব্ধি বলটা সেটা অশূন্য হবে, এবং চুম্বক শলাকার উপর কি হবে? একটা টর্ক ক্রিয়াশীল থাকে। তাহলে একটা চুম্বক শলাকাকে যদি আমরা অসম চুম্বক ক্ষেত্রে রাখি, তাহলে তার উপর টর্ক ক্রিয়া করবে, কিন্তু লব্ধি বলটা কি হবে? শূন্য। তাহলে এখানে আমরা কোন অপশনটা চুজ করব? লব্ধি বলটা অশূন্য হবে আর সাথে, তাহলে কি কি হবে বলে দিচ্ছি। লব্ধি বল অশূন্য হবে, কারণ টর্ক হতে গেলে কি হতে হয়? সমান ও বিপরীত মানের বল হতে হয়, কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটাই অসম, সমান নয়। তাহলে লব্ধি বলটা শূন্য হবে না, অশূন্য হবে, এবং টর্কটা ক্রিয়াশীল হবে। তাহলে বল আর টর্ক উভয় কিন্তু অনুভব করবে। এই অপশনটা হবে আমাদের সঠিক। নেক্সট বলেছে একটা সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে 80 সেন্টিমিটার, তাতে পাক সংখ্যা দেওয়া আছে 500, প্রস্থচ্ছেদের ব্যাস 2 সেমি। সলিনয়েডের মজ্জা হিসেবে বায়ু ব্যবহৃত হলে সেটি সাবেশাঙ্ক কত? তাহলে সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা, সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা, সলিনয়েডের সাবেশাঙ্ক এল সমান লেখা হতো মিউ নট এন স্কোয়ার, এন মানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, ইন্টু এ বাই এল। তাহলে মিউ নটের ভ্যালু কত? 4 পাই ইন্টু 10⁻⁻7। পাক সংখ্যা কত? 500। প্রস্থচ্ছেদ কত? পাই আর স্কোয়ার বলতে পারি, পাই ইন্টু 0.01 তার স্কোয়ার, বাই এল কত হবে? দেখো সলিনয়েডের দৈর্ঘ্য ছিল 80 সেন্টিমিটার, তাই এটাকে যদি আমরা মিটারে করি, তাহলে এটা আমাদের হবে 80/100। তাহলে এটা এসআইতে হয়ে গেল। তাহলে এখান থেকে কত পাবো? কাটাকাটি করলে এখান থেকে পাবো আমরা 123.37 ইন্টু 10⁻⁻6 হেনরি, বা বলতে পারি 10⁻⁻6 থাকলে ওটাকে বলা হয় থাকে মাইক্রো। 37 ইন্টু, তাহলে এখানে আমাদের অপশন হবে সি হবে এটা সঠিক উত্তর। পরিবর্তী প্রবাহের একটি শ্রেণী এলসিআর বর্তনীতে এল এর প্রান্তীয় বিভব প্রভেদ এবং সি এর প্রান্তীয় বিভবের মধ্যে দশা পার্থক্য কত হয়? তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত হয়? তাহলে মনে করো একটা এলসিআর বর্তনীতে গ্রাফটা কিরকম ছিল? এলসিআর বর্তনীতে গ্রাফটা এরকম ছিল যে উপরের দিকে ছিল ভি এল, কারেন্টের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকতো ভোল্টেজ,
এবং এদিকে ছিল ভিসি, এদিকে ছিল আমার ভি নট বা আই নট বলতে পারি, আই নট এদিকে ছিল। তাহলে ভিএল আর ভিসির মধ্যবর্তী কোণ কত? 180। তাহলে এখানে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে এল এর প্রান্তীয় বিভব প্রভেদ মানে ভিএল আর সি এর মানে ভিসি, এদের মধ্যে দশাপার্থক্য কত? তাহলে এটার অ্যান্সার হবে কি 180 ডিগ্রি। এখানে এ ছিল কি ভোল্টেজ এগিয়েছিল কারেন্টের থেকে 90 ডিগ্রি, আর এখানে ভিসির ক্ষেত্রে কি হয়েছিল ভোল্টেজ পিছিয়ে ছিল 90 ডিগ্রি কারেন্টের থেকে, এটা আমরা পড়েছিলাম। আর দুজনের মধ্যে 180 দশা পার্থক্য ছিল। চিকিৎসা বিজ্ঞানে এক্স রশ্মি ব্যবহৃত হয়, বিটা রশ্মি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে চিকিৎসা বিজ্ঞানে এক্স রশ্মি ব্যবহার পরিলক্ষিত হয়। তাহলে এখানে দিয়েছে যে তিনটে আছে, আরেকটা বলেছে যে কোনো স্থির তড়িতাধান সর্বদাই একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে। তাহলে দেখো যদি কোনো তড়িতাধান স্থির হয় সে কিন্তু কখনোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করতে পারবে না, আধানকে অবশ্যই কি হতে হবে ত্বরণযুক্ত হতে হবে বা গতিশীল হতে হবে। তাহলে এইটা ভুল। 2 নম্বর চলে আসছে বিটা রশ্মি। বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, এরা কখনোই কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ হবে না। আর চিকিৎসা বিজ্ঞানে অবশ্যই এক্স রশ্মি ব্যবহৃত হয়। তাহলে এদের মধ্যে কি হবে একটাই সঠিক হবে, 1 নম্বরটা সঠিক হবে, বাকিগুলো কিন্তু ভুল। তাহলে অপশন ডি হবে এটা সঠিক উত্তর, যে 1 নম্বর সঠিক, 2 সঠিক নয়, 3 সঠিক নয়। নেক্সট আছে আলফা রশ্মি হলো উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। তাহলে এটার অ্যান্সার কি হবে? না আলফা রশ্মি। নেক্সট বলেছে গামা রশ্মি যে কোনো জীবিত কোষের উপর পড়লে কোষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা ঠিক। তাহলে এটার সাথে এটার কি সম্পর্ক আলফা রশ্মির সাথে? তাহলে এটার অ্যান্সার আমরা কি বলবো? এখানে বলেছে আলফা রশ্মি উচ্চ গতি, না বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, তাহলে এটা তো ভুল। আর গামা রশ্মি কি কোনো জীবিত কোষের উপর পড়লে সেটা ক্ষতিগ্রস্ত, এটা ঠিক। তাহলে এটার অ্যান্সার আমরা এখানে কোনটা চুজ করব? না ডি। তাহলে এটা বলবো ডি। ডি মানে হচ্ছে প্রথমেরটা ভুল আর দ্বিতীয়টা সঠিক আছে। নেক্সট ট্রান্সফরমারের মজ্জা হিসেবে নরম লোহাকে ব্যবহার করা হয়। তাহলে নরম লোহার কি হিস্টেরেসিস যে লুপটা হয় তার ক্ষেত্রফলটা কি হয় সাধারণত ইস্পাতের তুলনায় কম হয়। আমরা দেখেছি যে নরম লোহার যে হিস্টেরেসিস লুপ বা বিএইচ লুপটা হয় একটু সরু হয় এইরকম, কিন্তু যেখানে ইস্পাতেরটা কিরকম হয় ক্ষেত্রফলটা যথেষ্ট বেশি হয়ে থাকে, এরকম টাইপের হয়ে থাকে বিএইচ লুপটা। তাহলে ট্রান্সফরমারের মজ্জা হিসেবে নরম লোহাকে ব্যবহার করা হয় এবং নরম লোহার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম। তাহলে এটার জন্য আমরা কোন অপশনটা চুজ করব? না অপশন এ। না এ আর রিজন উভয় সঠিক, আর এটা হলো সঠিক ব্যাখ্যা। তাহলে কি ট্রান্সফরমারের মজ্জা হিসেবে আমরা নরম লোহা ব্যবহার করব এবং নরম লোহার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম, তার জন্যই আমরা কি করব ট্রান্সফরমারের মজ্জা হিসেবে নরম লোহাকে ব্যবহার করব। তাহলে এটা আমরা এটাকে বলবো সঠিক, মানে দুটোই সঠিক। প্রদত্ত বর্তনীতে অ্যামিটারের পার্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তাহলে সেটা 2 অ্যাম্পিয়ার হলে আর এর মান কত হবে? তাহলে এটার অ্যান্সার আমরা কি বলবো? এখানে দেখো 3 আর 6 কিসে আছে? প্যারালালে আছে। 3 আছে 6 এর সাথে প্যারালাল, মানে বলতে পারি 3 গুণিত 6 বাই 3 প্লাস 6। তাহলে 3 6 18 বাই হচ্ছে 9, মানে কত হয়ে গেল 2 ওহম। এবার এই 2 ওহমের সাথে এটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে 2 ওহমের সাথে এটা ওহম চিহ্ন, 2 ওহমের সাথে এটা সিরিজে আছে। এবং এখানে কি বলেছে হলে আর এর মান কত হবে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা তুল্য রোধ হয়ে গেল, ইন্টু এটার মধ্যে কারেন্ট যাচ্ছে কত? 2। তাহলে এটা হয়ে গেল টোটালটা কি রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমার কারেন্ট কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। তাহলে আই ইন্টু আর সমান আমরা কি বলি ভি, তাহলে এটা সমান বললাম 6 ভোল্ট। তাহলে এখান থেকে যদি একটু সলিউশন করি 2 3 6, আর সমান কত আসছে? আর সমান আসছে 3, আর এই দুইটা দিকে গেলে মাইনাস, তাহলে সমান 1 ওহম। তাহলে এখানে এই যে আর এর ভ্যালুটা কত হবে? না 1 ওহম হবে, এটা সঠিক।
নেক্সট বলেছে এ বি সি এই বিন্দুগুলোর বিভব 70 ভোল্ট, 0 ভোল্ট, 10 ভোল্ট। তাহলে একটু লিখে নেওয়া যাক। এটার ভোল্ট হচ্ছে 0, এটা 10 ভোল্ট, আর এই বিন্দুর হচ্ছে 70 ভোল্ট। তিনটে বিন্দুর ভোল্টেজ দেওয়া আছে। তাহলে অপশানে জিজ্ঞেস করেছে ডি বিন্দুর বিভব কি 60, ডি বিন্দুর বিভব 20, আর এডি ডিবি এগুলোর প্রবাহ মাত্রার অনুপাত কি এটা। তাহলে দেখো এই দুই প্রান্তের বিভবের যে পার্থক্য, আমি ধরে নিচ্ছি যে ডি বিন্দুর যে বিভবটা, ডি বিন্দুর বিভবটা আমি ধরে নিচ্ছি ভি। তাহলে এই দুই জনের মধ্যে বিভবের পার্থক্য কত হবে? তাহলে 70 মাইনাস ডি বাই ভি বাই আর করছি, মানে কি কারেন্ট, প্লাস এই দুজনের মধ্যে বিভবের পার্থক্য কত? 0 মাইনাস ভি বাই 20, প্লাস এই দুজনের মধ্যে বিভবের পার্থক্য কত হবে না 10 মাইনাস ভি বাই 30। তাহলে টোটাল কারেন্ট কি হয়? কেসিএল অনুযায়ী 0 হয়। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে কত পাবো না ভি সমান পাওয়া যাবে, সরি এটা ভি হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভি সমান পাবো 40 ভোল্ট। ভি সমান আসবে 40 ভোল্ট, অর্থাৎ ডি বিন্দুর যে বিভবটা হবে সেটা হবে 40 ভোল্ট। তাহলে এখানে বলেছে ডি বিন্দুর বিভব 60 ভোল্ট, মানে এটা হবে না। ডি বিন্দুর বিভব 20 ভোল্ট, তাহলে এই অপশনটাও হবে না। এবারে কারেন্টের গুলো আমার দেখে নিতে হবে যে অনুপাত কত আসছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? তাহলে প্রথমে দেখি এইখানের যে কারেন্টটা কত আসবে না 70 মাইনাস 40 বাই 10। তাহলে এই দুই পয়েন্টের বিভব পার্থক্য, তাহলে এই পয়েন্টের বিভব এখন কত পেয়েছি 40। তাহলে 70 মাইনাস 40 বাই 10 অনুপাত 0 মাইনাস 40, এখানে 0 এখানে 40, তাহলে 0 মাইনাস 40 বাই এখানে রোধ কত ছিল 20, আর এইখানটা দেখো 10 মাইনাস 40 আর এখানে রোধ ছিল 30, 10 মাইনাস 40 এখানে রোধ ছিল 30। তাহলে এখান থেকে আমরা শুধু মানগুলো নিব, মাইনাসের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে 70 থেকে 40 বিয়োগ করলে 30, 30কে 10 দিয়ে ভাগ করলে 3, অনুপাত এখানে 40কে 20 দিয়ে ভাগ করলে 2 পাবো, আর এখানে 40 আর 10, 30-এর ডিফারেন্স, 30 30 করলে 1 পাবো। তাহলে এদের যে অনুপাতটা হবে 3:2:1, তাহলে এটাই হবে আমাদের কারেন্টের অনুপাত। তাহলে 3:2:1, তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এবার এখানে একটা এলসিআর সার্কিট দেওয়া আছে, এটা আমাদের এল, এটা সি, এটা আর, আর এটা হচ্ছে পরিবর্তী প্রবাহের সোর্স, ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এবার জিজ্ঞেস করেছে বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক। তাহলে অনুনাদের শর্ত কি বলে? অনুনাদের শর্ত বলে যে ওমেগা এল যেটা হয় সেটা হচ্ছে 1/ওমেগা সির সাথে সমান হবে, অথবা বলতে পারি যে এক্সেলটা হচ্ছে এক্সির সাথে সমান হবে, যে কোনো একটা। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার হবে বাই এলসি, তাহলে এখান থেকে বলতে পারি যে ওমেগা সমান কি হবে 1/√LC। এটা হচ্ছে অনুনাদের শর্ত। এবার একটু যদি মান বসিয়ে নেওয়া হয় 1/√, এল এর ভ্যালু দেখো 8 মিলি হেনরি আছে, তাহলে মিলি থাকলে কি করতে হয় 10⁻³ দিয়ে গুণ করে দিলে হেনরিতে কনভার্ট হয়ে যায়, এত হেনরি, ইন্টু এটা মাইক্রো ফ্যারাড আছে, এটাকে 20 ইন্টু মাইক্রো থাকলে কি 10⁻6 দিয়ে গুণ করলে ফ্যারাডে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা গুণ করলে কত আসছে 2500 রেডিয়ান পার সেকেন্ড, 2500 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কোন অপশনটায় আছে অনুনাদি কম্পাঙ্ক 2500 রেডিয়ান, তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো একটা লুপ দেওয়া আছে, তাহলে এটাকে যদি একটা কমপ্লিট তুমি বৃত্ত ভাবতে যাও, এটাকে যদি একটা কমপ্লিট বৃত্ত ভাবতে যাও, লুপটির মধ্যে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, লুপটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? লুপটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে দেখো এই যে স্ট্রেট লাইনটা আছে এটার জন্য কিন্তু কোনো চুম্বক ক্ষেত্র এখানে পাবো না, কারণ লাইনের উপরই যদি অবস্থিত হয় তাহলে সেই অংশের জন্য কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এই বৃত্তটার এটা কত অংশ? তাহলে প্রথমে দেখো কোন অংশের জন্য টোটাল যে চুম্বক ক্ষেত্র পাবো বি সমান 1 পাবো হচ্ছে চুম্বক ক্ষেত্র পিই অংশটার জন্য, পিই অংশ মানে এই যে এইখান থেকে শুরু করে এতটা অংশের জন্য। তাহলে একটা গোটা বৃত্তের মধ্যে কতটা অংশ বাদ গেছে না একটা গোটা বৃত্তের মধ্যে 4/3 ভাগ পাচ্ছি আমরা।
এটা নিলে পুরোটা নিলে 4 ভাগ হতো, একটা গোটা বৃত্ত মানে এইটা, তার চারটা ভাগ হয়, এটা একটা, দুটো, তিনটে, চারটা, কেবল একটা ভাগই হচ্ছে কি আছে, মিসিং আছে, এই যে এই জায়গাটা একটা ভাগে মিসিং আছে, তাহলে 4 ভাগের 3 ভাগের জন্য পাবো বিপি বিএসআর। দেখো এসআর অংশের জন্য একটা পাবো এস আর, তাহলে এস আর যে অংশটা আছে তার জন্য একটা পাবো। তাহলে দেখো বিপি অংশের জন্য মানে কি 3/4, আমরা বৃত্তাকারের জন্য কত পাই, মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r প্লাস, এখানে দেখো এসআর অংশের জন্য কতটা পাবো, ডিস্টেন্সটা কত আছে দেখো, 2 × 2r লেখা আছে, 2 × 2r, এইটা এই অংশটা, এই অংশটার জন্য কত পাবো বলো, তাহলে এটা একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ বলতে পারি, এই যে একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে 1/4 ইন্টু মিউ নট আই বাই 2r হয়, কিন্তু এখানে 2r এর জায়গায় কত আছে, ডিস্টেন্সটা টোটালটা 2r আছে, তাহলে 2 × 2r লিখতে হবে। তাহলে কত আসছে এখান থেকে, এটা যদি একটু মুছে নেওয়া যাক, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যোগ করলে 3, 4 × 2 = 8, তাহলে এখানে হচ্ছে 3 মিউ নট আই বাই 8r প্লাস মিউ নট আই বাই 4 × 2 = 8, 8 × 2 = 16, তাহলে 16r, তাহলে টোটাল কত হচ্ছে, এদের লসাগু আসবে 16r, আর 8 × 2 = 16, 2 × 3 = 6, 6 মিউ নট আই প্লাস মিউ নট আই, তাহলে মোট কত আসছে 7 মিউ নট আই বাই 16r। তাহলে এখানে অপশান কোনটা হবে, 7 মিউ নট আই বাই 16r। তাহলে এটার ডিরেকশন কোন দিকে হবে, তাহলে কারেন্টের দিকে যদি আমরা বুড়ো আঙুল রাখি, তাহলে এইদিকে যদি আমরা বুড়ো আঙুল রাখি, তাহলে বাকি আঙুলগুলো কি ভিতরের দিকে নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রের। একই রকম ভাবে এইখানটা যদি আমরা দেখি, তাহলে এই দিক বরাবর যদি আমরা বুড়ো আঙুল রাখি কারেন্টের দিকে যদি বুড়ো আঙুল রাখি, তাহলে বাকি আঙুলগুলো কি ভিতরের দিকে নির্দেশ করবে, অর্থাৎ কি হবে, এটা হবে অন্তর্মুখী। তাহলে অন্তর্মুখী হলে আমরা কোন অপশনটা চুজ করবো, এটা। তাহলে ভিতরে প্রবেশ বললে এটা বোঝায়, বাইরে নির্গত বললে এই চিহ্ন আমরা ব্যবহার করি, তাহলে এটা হবে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। নেক্সট আছে সেকশন ডি, বায়ুপূর্ণ কোনো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেওয়া আছে 15 পিকোফ্যারাড। ধারকটির পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে মধ্যবর্তী স্থানে একটি এত পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যম দ্বারা পূর্ণ করলে নতুন ধারকটির ধারকত্ব হয়ে যাচ্ছে 21c/4। তাহলে সি এর মান কত, তাহলে আমরা ফর্মুলা কি জানি ধারকত্বের, না সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে ফর্মুলা, সি সমান কে এপসাইলন নট আলফা বাই ডি। এবার এখানে মান দেওয়া আছে এপসাইলন নট আলফা বাই ডি, এটা সমান হচ্ছে 15। এখানে দেখতে পাচ্ছ যে বায়ুপূর্ণ যদি হয় তাহলে কে এর ভ্যালু কি 1, তাহলে সেই কে এর ভ্যালু যদি 1 বসায়, তাহলে 15 পিকোফ্যারাড দেওয়া আছে, তাহলে এখানে কি হয়ে গেল, কে সমান 1 বসিয়ে ধারকত্ব পেয়ে গেল। নেক্সট C2, কে ড্যাশ এপসাইলন নট আলফা বাই ডি ড্যাশ। এখন কি করা হলো, 3.5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি প্লেট এখানে প্রবেশ করানো হচ্ছে। এই যে দেখো 3.5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যম দ্বারা পূর্ণ করা হচ্ছে এবং মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে,
তাহলে এই জায়গায় আমরা লিখব 2d। তাহলে এটা সমান কত আসছে দেখো, এখান থেকে একটা 10 নিচে নামবে, 5 দুগুণে 10, 5 সাথে 35, তাহলে নিচে আসছে 7/2 ইন্টু এপসাইলন নট আলফা বাই 2d। তাহলে 7/4, এই দুইটা এখানে গুণ করে নাও, 7/4, আর এপসাইলন নট আলফা বাই ডি মানে হয় 15, এখানে মান বসিয়ে দাও। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 15 সাথে 105, এটা সমান বলে দেওয়া আছে এখানে কত দেখো, এখানে কই গেল, নতুন যে ধারকত্বটির ধারকত্ব হয় সেটা হয় 21c/4, 21c/4। তাহলে এটা আমরা কার ভ্যালু পেলাম, এটা যদি মুছে দিই, তাহলে এটা আমরা পেলাম C2 এর ভ্যালু। তাহলে C2 সমান এটা, C2 সমান এটা, বা C2 এর ভ্যালু এখন বসিয়ে দিচ্ছি। C2 এর ভ্যালু কত হয়ে যাবে, 21c/4, 21c/4। তাহলে C এর ভ্যালু দরকার, তাহলে C সমান এখানে নিচে 4, এখানে নিচে 4 কাটলো, 7 3 21, আর C সমান তাহলে কত হবে 5, 3 5 15। তাহলে ধারকত্ব কত লিখবো এখানে আমরা 5। নেক্সট বলেছে এসআই তে এপসাইলন নট বাই মিউ নট, এই রাশিটির মাত্রা l⁻⁻x দেওয়া আছে, এত হলে x এর মান কত হবে। 18 দাগে এপসাইলন নটের মাত্রা কত হয় না, এপসাইলন নটের মাত্রা হয় m⁻⁻1, l⁻⁻3, t⁻4, এত স্কোয়ার। মিউ নটের মাত্রা ml t⁻2 তার স্কোয়ার, সরি ভুল হয়ে গেছে, m ইনভার্স l³ t⁻4, এটা হবে i⁻2, আর এটার জায়গায় লিখতে পারি ml t⁻2 i⁻2। এবার এই দুটোর যদি রুট নেওয়া হয়, রুট ওভার অফ এপসাইলন নট বাই মিউ নট সমান লিখতে পারি m⁻1, l⁻3, t⁻4 i স্কোয়ার বাই নিচে থাকছে ml t⁻2 i⁻2। তাহলে এখান থেকে সর্বশেষ পাওয়া যাবে যদি তুলনা করা হয়, এই এমটা নিচে আসলে m স্কোয়ার m⁻2 l⁻2 t⁻3 আর i স্কোয়ার। আচ্ছা, এটা একটা রুটের আন্ডারে আছে, এটা একটা রুটের আন্ডারে আছে, তাহলে এটা হয়ে যাবে এখন, তাহলে m⁻, এটা উপরে উঠলে -1 -2, l⁻3 আছে, উপরে উঠলে -1, মানে এটা হয়ে যাবে টোটাল -4, আর এখানে আসছে t⁻2, উপরে উঠলে +2, 4 2 6, আর এখানে আছে -2 উপরে +2 i⁻4। তো এটা সমান বলা যেতে পারে m⁻1, l⁻2 আর t³ আর i স্কোয়ার।
এটা আছে পুরোটা রুট ছিল। তাহলে এটা মানে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা সমান আমরা লিখতে পারি কি, আচ্ছা এটা রুটের জায়গায় আমরা এটা টু দি পাওয়ার হাফ করে দিতেই পারি। রুট মানে কি, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে রুট মানে এটা হোল টু দি পাওয়ার হাফ করে দাও। তাহলে হাফ হাফ গুণ করো, হাফ গুণিত -2 করলে -1 হচ্ছে, হাফ গুণিত এটা করলে -2 হচ্ছে, এটা হচ্ছে কিউব আর এটা হচ্ছে 2। তাহলে এটাকে তুলনা করতে হবে এখানে দেওয়া এই রাশির সাথে। এখানে বলেছে এল টু দি পাওয়ার কত হবে, তাহলে আমরা এল টু দি পাওয়ার কত পেয়েছি, তাহলে এক্স এর ভ্যালু হবে এখানে 2। তাহলে অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে 19-এর দাগে 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ এক্স ওহম হলে এক্স এর মান কত হবে। তাহলে কোন ফর্মুলা ইউজ করব, পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান হবে কি, ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার বাই পি মানে 220 স্কোয়ার বাই পি হচ্ছে 100 ওয়াট। তাহলে কত আসবে, এটা করলে 484 ওহম। তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বক ফ্লাক্স নিচে সম্পর্ক অনুযায়ী সময় টি এর সাথে পরিবর্তিত। ফাইয়ের ভ্যালু দেওয়া আছে, কুণ্ডলীর রোধ দেওয়া আছে, সময় দেওয়া আছে। আবিষ্ট প্রবাহ যদি এত মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে এন এর ভ্যালু কত, তাহলে এটা আমাদের হবে 20 দাগ। তাহলে এখানে আবিষ্ট তড়িৎ চালক বলের মান ই সমান, আমরা ফর্মুলা কি জানি, -d∅/dt। তাহলে কত টাইমে না 0.25। তাহলে -d/dt অফ ফাইয়ের ভ্যালু কত আছে 8t² -90 + 5 আর টি এর ভ্যালু হচ্ছে 0.25। তাহলে এটা করলে এখানে 8 দুগুণে ডিডিটি হবে, এটা করলে 8 দুগুণে 16টি, এখানে পাবো -9 আর এটা হবে না। তাহলে এখানে টি এর ভ্যালু যদি 0.25 বসানো হয় তাহলে কত আসবে, এখান থেকে 16 9 25 25 25 10, তাহলে এখান থেকে আমরা পাবো 5 ভোল্ট। নেক্সট হচ্ছে আবিষ্ট প্রবাহ মাত্রা চেয়েছে, তাহলে আই সমান কি লিখতে পারি, ভি/আর, কিন্তু এখানে কি লিখবো, ই/আর। তাহলে এখানে ই হচ্ছে 5 পেয়েছি, 5 ভোল্ট, এবং আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু এখানে দেওয়া ছিল, যদি দেখি আর এর ভ্যালু দেওয়া ছিল 20 ওহম। তাহলে এখানে আমরা 20 লিখলাম, 5 একে 5 5 4 20, অর্থাৎ পাচ্ছি 0.25 অ্যাম্পিয়ার। বা এটা সমান লেখা যেতে পারে 25 ইন্টু 10 ইন্টু 10⁻³ এরকমভাবে লিখতে পারি। অথবা লিখতে পারি 25 ইন্টু 10⁻³ মানে কি, মিলি অ্যাম্পিয়ারকে বোঝায়। তাহলে এখানটায় লিখে দিতে পারি এত মিলি অ্যাম্পিয়ার, 25 ইন্টু 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 25 N ছিল, প্রশ্নে 25 N ছিল, তাহলে N এর ভ্যালু কত লিখতে পারি, 10। তাহলে এখানটা আমরা N এর ভ্যালু 10। নেক্সট আসছে সেকশন ই। দুটি বিন্দু আছে পি এবং কিউ, পরস্পর 2 সেমি ব্যবধানে অবস্থিত। একটি সুষম তড়িৎ ক্ষেত্র এত নিউটন পার কুলম্ব পি কিউ সরলরেখা বরাবর পি থেকে কিউ অভিমুখে ক্রিয়াশীল। +10⁻⁶ আধানে আহিত একটা কণাকে পি কিউ বরাবর পি থেকে কিউ বিন্দুতে আনা হলো। তাহলে পি আর কিউ বিন্দুর মধ্যে, তাহলে আনতে গেলে কৃতকার্য করতে হবে। তাহলে এখানে আমরা যে বিভবটা হয় সেটা কি হয়, কৃতকার্যের সমান হয়। তাহলে ভি পি কিউ সমান বলতে পারি ইডিএক্স। তাহলে ই এখানে কত, 200 ইন্টু এখানে আমরা লিখতে পারি 2/100
এখানে 2 সেমি ছিল, ওটাকে মিটারে করে নিলে 2/100 করলে এখান থেকে পাচ্ছি ভোল্ট। 102 এ 200 মানে 2 দুগুণে 4, 4 ভোল্ট হবে এটার অ্যান্সার। আহিত কণার উপর ক্রিয়াশীল বল, তাহলে ক্রিয়াশীল বল এর সমান কি ফর্মুলা জানি আমরা, কিউই। তড়িৎ ক্ষেত্রে ক্রিয়াশীল বল কিউই, তাহলে কিউ ইন্টু ই, কিউ কত 10⁻⁶। তড়িৎ চালক বল কত দেওয়া আছে 200, তাহলে অ্যান্সার কত হবে 2 ইন্টু, যেহেতু সবগুলো 4-এর ঘাতে আছে তাহলে 2 ইন্টু 10⁻⁴ নিউটন বলা যাবে, তাহলে 2 ইন্টু 10⁻⁴ নিউটন হবে অ্যান্সার। তড়িৎ ক্ষেত্র ই দ্বারা আধানের উপর কৃতকার্য কত হয়েছে, তাহলে কৃতকার্য লিখতে পারি ডাব্লু সমান বল গুণিত সরণ এফ ডিএক্স। এফ মানে আবার কি হয় কিউই ইন্টু ডিএক্স, এফ মানে তো কিউই, তাহলে কিউই ইন্টু ডিএক্স, কিউর ভ্যালু আমরা পেয়েছি কত 2 ইন্টু 10⁻⁴, 2 ইন্টু 10⁻⁴, তার সাথে ডিএক্স, ডিএক্স কত 2 সেন্টিমিটার, তাহলে এখানে লিখলাম 2/100। তাহলে এখান থেকে মোট পাচ্ছি কত, নিচে আছে মানে হচ্ছে 10 স্কোয়ার, উপরে উঠলে -2, তাহলে -6 একটা আসবে, তাহলে 4 ইন্টু 10⁻⁶ এটা হবে অ্যান্সার। তাহলে এখানে 2 2 গুণ করলে 4, আর 10⁻⁴, আর এটা 10 স্কোয়ার, উপরে উঠলে -6। নেক্সট একটা ছবি দেওয়া আছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে বায়োসাভার্টের সূত্র অনুযায়ী লুপের অক্ষ বরাবর জেড দূরত্বে চুম্বক ক্ষেত্রের একটা রাশিমালা দেওয়া আছে। প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন বলেছে চিত্রে প্রদর্শিত লুপটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে বলো চিত্রে প্রদর্শিত লুপটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান, তাহলে এটা ছিল কি কেন্দ্র থেকে পি দূরত্বে চুম্বক ক্ষেত্র, তাহলে কেন্দ্রে যদি হয় তাহলে জেডটা থাকছে না, তাহলে কেন্দ্রে বললে কি জেডটা 0, তাহলে কেন্দ্রে কি হবে Z0, তাহলে Z0 হলে ইকুয়েশনটা কি হয়ে যাবে, জেড যদি 0 হয় তাহলে বি সমান পাচ্ছি μ0I/2 আর স্কোয়ার বাই জেড এর ভ্যালু 0 বসালাম, প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে আর স্কোয়ার 2 2 কেটে যাচ্ছে, আর কিউব, আর স্কোয়ার বাই আর কিউব মানে নিচে একটা আর থাকছে, তাহলে μ0I/2 আর হচ্ছে চুম্বক ক্ষেত্র যখন কেন্দ্রে যদি বের করি, তাহলে μ0I/2 আর, অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে যে লুপটির কেন্দ্র থেকে এ দূরত্বে, এটা বলেছে আর এর চেয়ে অনেক বেশি বড় এবং চুম্বক ক্ষেত্রের মান B1 এবং B1 এর সঙ্গে এর কি সম্পর্ক লিখতে হবে। তাহলে লুপটির কেন্দ্র থেকে এ দূরত্বে, তাহলে এখানে যে দূরত্বটা দেওয়া আছে কি লুপটির কেন্দ্র থেকে জেড দূরত্ব, তার মানে এখানে জেড সমান কি ধরে নিতে হবে এ, এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে জেড সমান যদি এ ধরি এবং এখানে বলেছে যে এটা অনেক বেশি বড় আর এর থেকে, মাছ গ্রেটার দেন আর, তার মানে এখানে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি বলতে পারি যে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে এখানে এ স্কোয়ারটাও কি হবে আর স্কোয়ারের চেয়ে অনেক বেশি বড় হবে, তাহলে এর জায়গায় আমরা কি বলতে পারি আর স্কোয়ারটাকে আমরা নেগলেক্ট করে দেবো, তাহলে এটার জায়গায় আমরা লিখব যে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটার জায়গায় আমরা কি ধরে নেব এ স্কোয়ার। তাহলে এখানে যদি বলি এই ইকুয়েশনটায়, তাহলে এখন হয়ে যাবে B1 সমান μ0I/2 ইন্টু উপরে যেমন ছিল আর স্কোয়ার, আর এই যে নিচেরটা এখানে জেডের জায়গায় এ হয়েছে, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে আমরা কত ধরবো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2 2 ক্যান্সেল, কিউব থাকছে, তাহলে পাচ্ছি ইকুয়েশনটা শেষমেশ যে μ0I/2 আর স্কোয়ার বাই এ কিউব, আর স্কোয়ার বাই এ কিউব। তাহলে B1 এর সাথে এ কিউবের কি রিলেশন না B1 প্রপোর্শনাল টু y1/a কিউব, তাহলে এখানে কোন অপশনটা হবে অ্যান্সার না অপশন সি হবে এটা সঠিক উত্তর। নেক্সট একটা এলসিআর শ্রেণীবর্তনীতে আর এল সি এর মান দেওয়া আছে, একটা দেওয়া আছে 400 ওহম, 200 মিলি হেনরি, 2 মাইক্রোফ্যারাড, আর একটা ইকুয়েশন দেওয়া আছে এত ভোল্ট মানে তড়িৎ উৎস, তাহলে ভি সমান এটা কি V0 sin ওমেগা টি সাথে তুলনা করতে পারি। বর্তনীটির প্রতিরোধ, প্রতিরোধ বলতে জেড, ইম্পিডেন্স, জেড সমান কি হয় এলসিআর সার্কিটের ক্ষেত্রে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার, এটা হয়ে থাকে। তাহলে এখানে সবার মানগুলো বসাতে হবে, এখানে যদি প্রত্যেকের মান বসানো হয়
জেড সমান তাহলে রুট ওভার অফ আর স্কোয়ার, রোধ কত দেওয়া আছে 400, 400 স্কোয়ার প্লাস ওমেগা এল, ওমেগার ভ্যালু কত তুলনা দেখো করো, দেখো এটার সাথে ওমেগার ভ্যালু 1000 আসছে, তাহলে 1000 ইন্টু এল এর ভ্যালু কত 200 মিলি হেনরি, তাহলে 200 ইন্টু 10⁻³ মাইনাস 1 বাই ওমেগা সি, ওমেগার ভ্যালু কত 1000 ইন্টু সি এর ভ্যালু কত মাইক্রোফ্যারাড আছে, ফ্যারাডে করলে 2 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। ব্যাস, এইটা করলে আমরা কত অ্যান্সার পাবো না, এটা যদি আমরা এই ক্যালকুলেশনটা করি তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 500 ওহম। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা করবে এই বিয়োগটা, তাহলে তোমরা পাবে কত 500 ওহম পাবে। তড়িৎ প্রবাহের শীর্ষ মান কত হবে, তাহলে এখানে যে তড়িৎ প্রবাহের যে শীর্ষ মান ফর্মুলা কি আছে, আই নট সমান লেখা হয় ভি নট বাই জেড। তাহলে জেড এখানে পেয়েছি 500 আর ভি নট কত আছে, ভি নট দেখো এখানে তুলনা করো, ভি নট সমান 20 আছে, তাহলে 20/500, 20/500 করলে 0.04 অ্যান্সার আসে। তাহলে এখানে অপশন ডি হবে এটা সঠিক উত্তর, তাহলে এত অ্যাম্পিয়ার। ক্ষমতা গুণক, তাহলে ক্ষমতা গুণক পি সমান কি লেখা হয়, বা ক্ষমতা গুণককে আমরা কস থিটা বলে থাকি, কস থিটা সমান আমরা জানি ক্ষমতা গুণক কস থিটা সমান লেখা হয় আর বাই জেড। তাহলে রোধ এখানে কত ছিল 400 ওহম রোধ ছিল আর জেড পেয়েছিলাম 500, তাহলে 400/500 কাটাকাটি করলে পাচ্ছি 4/5 করলে 0.8, তাহলে 0.8 হবে ক্ষমতা গুণক। নেক্সট বলেছে প্রদত্ত বর্তনীতে অ্যামমিটার আর ভোল্টমিটার দুটোই হচ্ছে আদর্শ, তাহলে একটা আদর্শ অ্যামমিটারের রোধ কত হয়, একটা আদর্শ অ্যামমিটারের 8টা হয় 0, একটা আদর্শ ভোল্টমিটারের রোধটা কত হয় অসীম। এবার এখানটা হিসাব করতে হবে বর্তনীতে অ্যামমিটারের পার্ট কত, তাহলে অ্যামমিটারের পার্ট কত হবে, অ্যামমিটারের পার্ট আই সমান আমরা কি লিখি V/R, ভি কত 6, রেজিস্ট্যান্স কত অ্যামমিটারটা যার সাথে যোগ আছে 1 ওহম আর 2 ওহম, তাহলে 2 + 1 কত 3, তাহলে কত আসবে 2 অ্যাম্পিয়ার, তাহলে অ্যামমিটারের পার্ট হবে 2 অ্যাম্পিয়ার। নেক্সট বলছে বর্তনীতে ভোল্টমিটারের পার্ট কত, বর্তনীতে ভোল্টমিটারের পার্ট কি না, একটা আদর্শ ভোল্টমিটারের যে রোধ হয় সেটা অসীম, তাহলে অসীম হলে কি হবে সে একদম সঠিক পার্ট দিবে, অর্থাৎ এর অ্যাক্রস এটা কত ভোল্টেজ আছে, প্যারালালে যেহেতু কানেকশন আছে তাহলে প্যারালালে 12 ভোল্ট আছে, মানে ভোল্টেজটা সব কিন্তু কি হবে এখানে সমান হবে, অর্থাৎ সে 12 ভোল্টই শো করবে, তাহলে ভোল্টমিটার 12 ভোল্ট, কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভবটা একই হয়। নেক্সট আসছে কোনো বদ্ধতলের বাইরে থাকা কিউ আধানের জন্য বদ্ধতলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কি হবে। দেখো যদি সারফেসটা ক্লোজ না হয় তাহলে সেখানে কি হবে গাউসের উপপাদ্য প্রযোজ্য নয়, অর্থাৎ ফ্লাক্সটা সেখানে 0 হবে, তাহলে এটা হবে আমাদের ডিটা হবে এক একটার জন্য। নেক্সট বলেছে কোনো তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্ররেখার উপর যদি লম্বভাবে অবস্থিত, কোনো তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্ররেখার উপর লম্বভাবে অবস্থিত কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কি হয়, যদি লম্বভাবে হয় তাহলে মনে রাখবে তড়িৎ ফ্লাক্স হবে সর্বোচ্চ, তাহলে এটার অ্যান্সার হবে এটা। এবার বলেছে বায়ু মাধ্যমে রক্ষিত এ বাহু বিশিষ্ট কোনো ঘনকের ভিতরে যদি কিউ আধান থাকে, তাহলে 6টি তল দিয়ে মোট, তাহলে কোনো ঘনকের যদি মধ্যবর্তী স্থানে থাকে বা মাঝে থাকে আধান, তাহলে তার 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হয় Q/ε0, তাহলে এটা হবে এ। কিন্তু যদি কোনো ঘনকের শীর্ষবিন্দুতে থাকে তাহলে মনে রাখবে তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হয় কিন্তু Q/8ε0, তাহলে এটা হবে সি। শীর্ষবিন্দুতে থাকলে 8ε0, Q/8ε0, যদি মাঝখানে থাকে তাহলে মনে রাখবে Q/ε, কারণ কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হয় মোট আবদ্ধ তড়িৎ আধানের 1/ε, এটাই গাউসের উপপাদ্য বলছে। তাহলে এটা আমাদের কোন অপশনটা হবে এটার অ্যান্সার, না বি একটা, 1-এর ডি, 2-এর বি, 3-এর এ এবং 4-এর সি। নেক্সট আছে যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো, বলেছে যে কোনো পরিবাহীকে তড়িৎ ক্ষেত্রে রাখলে পরিবাহীর অভ্যন্তরে কি হবে। দেখো কোনো পরিবাহীকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে রাখি, তাহলে মনে রাখবে কোনো পরিবাহীকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে রাখি তার অভ্যন্তরে
ইলেকট্রনগুলো, মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহীর অভ্যন্তরে কি আছে, মুক্ত ইলেকট্রন, তাহলে সেগুলো এমনভাবে সজ্জিত হবে যাতে তার মধ্যে মোট যে তড়িৎ ক্ষেত্রটা সেটা জিরো হয়ে যায়। তাহলে এটা আমরা এক বলব। কোনো তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রে, কোনো তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রে কি হবে না, কোনো তড়িৎ দ্বিমেরু, ধরো এটা একটা মাইনাস কিউ, এটা প্লাস, দুটো আছে। তাহলে মধ্যবর্তী কোনো পয়েন্টে, এখান থেকে এটা ধরো আর দূরত্বে, এটা আর দূরত্বে, তাহলে এদের যে বিভবটা হবে, তাহলে একটা হবে কি ভি সমান কিউ বাই আর লেখা হয়। তাহলে মাইনাস কিউ আধানের জন্য তাহলে V1 প্লাস V2, তাহলে প্লাস আধানের জন্য কত পাবো, কিউ বাই আর, আর মাইনাস আধানের জন্য পাবো মাইনাস কিউ বাই আর। তাহলে দুটো কেটে গেলে কি হয়ে যাবে, বিভব কি হয়ে যাবে, জিরো। তাহলে মনে রাখবে কোনো তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রে তড়িৎ বিভব কি হবে, শূন্য। নেক্সট আসছি যে কোনো তড়িৎ দ্বিমেরু সুস্থির সামনে থাকে, মানে যদি সে স্থির থাকে, তাহলে কখন একটা দ্বিমেরু স্থির থাকবে, যখন তার উপর টর্কটা কি হবে, জিরো, কারণ টর্ক থাকলে সে তো রোটেশন করবে। তাহলে এটা হবে 3 একটা। এবার বলেছে কোনো তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি লম্বভাবে থাকে, তাহলে যদি লম্বভাবে থাকে তাহলে স্থিতিশক্তি হবে শূন্য, আর যদি প্যারালালি থাকে তাহলে স্থিতিশক্তি হবে সর্বোচ্চ। তাহলে এটা হবে 4 একটা। তাহলে কোন অপশনটা আমাদের সঠিক হবে না, অপশন সি, যে একেরটা হবে বি, অপশন সি আমরা সঠিক বলবো। নেক্সট হচ্ছে, আচ্ছা একই উপাদানের তৈরি 3টি সুষম পরিবাহী, তারের দৈর্ঘ্যের অনুপাত 2:2:1, আর ব্যাসার্ধের অনুপাত আছে 2:1:1। তাহলে প্রথম তারটির রোধ, তাহলে এখানে আমাদের কি কি বের করতে হবে, দেখো তার তিনটি প্রথমে আছে সমান্তরাল সমবায় তুল্য রোধ কত জিজ্ঞেস করেছে। তাহলে R1 সমান রো ইন্টু এল বাই এ হয়। তাহলে তারটা, প্রথম যে তারটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 2L, আর তার ব্যাসার্ধ দেখো 2 আছে, তাহলে পাই ইন্টু 2R এর স্কোয়ার করতে হবে। এবং এখানে একই উপাদানের পরিবাহী দৈর্ঘ্যের, তাহলে এটা সমান কত আসছে, রো এল বা, এখানে একটা জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে প্রথম তারটির রোধ 35 ওহম, এটা বলে দেওয়া ছিল। তাহলে R1 দেওয়া আছে 35, বা সমান রো ইন্টু 2L বাই পাই ইন্টু 4R স্কোয়ার। তাহলে দুই দুই ক্যান্সেল, তাহলে দুইটা এখানে যদি গুণ হয় তাহলে রো এল বাই পাই আর স্কোয়ার, এটার ভ্যালু পাচ্ছি 70, এটা আমরা পাচ্ছি। তাহলে অতএব R2টা কত হবে, R2 সমান একই রকম ভাবে রো ইন্টু, R2ও কত ছিল, দৈর্ঘ্যটা 2 ছিল, তাহলে 2L বাই পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি দেখি যে রো এল বাই পাই আর স্কোয়ার, তাহলে এটাকে এরকম ভাবে লিখতে পারি 2 গুণিত রো এল বাই পাই আর স্কোয়ার। তাহলে 2 গুণিত এটার ভ্যালু কত হয়, 70, এটার ভ্যালু 70 পেয়েছি, তাহলে 2 গুণিত 70 মানে R2টা পেয়ে যাচ্ছি কত, 140 ওহম। নেক্সট R3, R3টা দেখো, R3 কত আছে, দৈর্ঘ্যটা 1, ব্যাসার্ধটাও 1, তার মানে এটা সিম্পল রো এল বাই পাই আর স্কোয়ার লিখলেই হবে। আর রো এল বাই পাই আর স্কোয়ার মানে কত হয়, 70 ওহম। তাহলে তিনটে রোধের মান পেয়ে গেছি, R1 R2 R3। এরপরে নেক্সট বলেছে তার তিনটি সমান্তরাল সমবায় তুল্য রোধ কত। তাহলে তিনটেকে যদি সমান্তরাল সমবায় করা হয় তাহলে কি লেখা হয়, 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। 1/R1 মানে 1/70, 1/140, আর এটা হয়ে যাচ্ছে 1/70, সরি এটা আছে 35, প্রথম তারের রোধ বলে দেওয়া ছিল 35। তাহলে এটা করলে কত পাবো, এটা করলে টোটাল আমরা পাবো আর সমান পাবো এখান থেকে 20। তাহলে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধটা আসবে সেটা 20 ওহম আসবে। তাহলে এটা হয়ে গেল তার তিনটি সমবায়ের তুল্য রোধ, এটা আমরা 1 নম্বর করলাম। এবার বলছে তার তিনটি শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায় যদি যোগ করে দেওয়া হয় কত আসবে, দেখো 140, 35 আর 70, এটা যোগ করলে হচ্ছে আমরা পাচ্ছি 245 ওহম।
তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ 245 ওহম, তাহলে এটা হয়ে গেল আমাদের দুয়েরটা। নেক্সট, প্রথম দুটি তারকে শ্রেণীতে রেখে তার সঙ্গে তৃতীয়টা সমান্তরালে। তাহলে প্রথম দুটো তারকে শ্রেণীতে রাখতে হবে, এটা তিনজনেরটা। প্রথম দুটো তারকে শ্রেণীতে মানে R1 R2 শ্রেণীতে, তার সাথে তৃতীয় তারকে আমরা যদি প্যারালাল করি, তাহলে সেটা করলে আসবে কি না R1 প্লাস R2 ইন্টু R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এটা করলে কত অ্যান্সার আসবে? তাহলে R1 এর ভ্যালু বসাও 35 প্লাস R2 এর ভ্যালু 140 ইন্টু R3 ছিল 70 আর তিনটের যোগফল এসেছিল 245। তাহলে এটা তোমরা কাটাকাটি করলে 50 ওহম পাবে, কাটাকাটি করলে 50 ওহম আসছে। তাহলে এটার অ্যান্সার হবে 50 ওহম। নেক্সট বলেছে প্রথম দুটি তারকে সমান্তরালে রেখে তার সঙ্গে তৃতীয়টা শ্রেণী, মানে প্রথম যে দুটো তার আছে R1 R2 প্যারালাল, তার সাথে তৃতীয় যে তারটা থাকবে তাকে শ্রেণীতে করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে R1 ছিল কত 35, তার সাথে 140 প্যারালাল আর 70 হচ্ছে শ্রেণীতে, সেটা যোগ করলে 98 আসবে। তাহলে প্রথম দুটি শ্রেণীতে করলে এটা হয়ে গেল 3 আর লাস্টেরটা 4। তাহলে কোন অপশনটা আমাদের সঠিক হবে না, অপশন ডি হবে এটা সঠিক অ্যান্সার। নেক্সট 34 থেকে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। দেখো, এক্স দূরত্বে থাকা দুটি সমান্তরাল পরিবাহীর প্রত্যেকটি তার দিয়ে যাচ্ছে আই কারেন্ট। তার দুটির সমতলে এদের থেকে সমদূরত্বে থাকা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান স্তম্ভ দুটির সঙ্গে মিলিয়ে সঠিক বিকল্পটা দেখতে হবে। প্রবাহ দুটো সমমুখী, একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার করে, তার দুটো পরস্পর দূরত্ব কত 8 সেন্টিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে আমরা কি জানি যে যখন দুটো তার দিয়ে সমান্তরাল তার দিয়ে, একটু আগে আমরা করেছি প্রথমের দিকে, যে একই কারেন্ট যায় তাহলে তাদের মধ্যবিন্দুতে যে চুম্বক ক্ষেত্র হয় সেটা 0 হয়। তাহলে অবশ্যই বুঝতে পারছো এক একটা কি হয়ে যাবে, এ হয়ে যাচ্ছে। তাহলে এক এর সাথে মিলে যাচ্ছে। নেক্সট চলে আসো প্রবাহ দুটো বিপরীতমুখী। তাহলে প্রবাহ দুটো যখন বিপরীতমুখী হবে তাহলে যোগ করব। চলে আসো কত দাগ হবে এটা আমাদের 34। প্রবাহ দুটো যখন বিপরীতমুখী, আই সমান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, এক্স সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার, মানে এটাকে বলা যেতে পারে 0.08 মিটার। যেহেতু বিপরীতমুখী তাহলে দুটো যোগ করলে কত আসে 2 মিউ নট আই বাই পাই এক্স। তাহলে 2 ইন্টু 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আই ছিল 1 অ্যাম্পিয়ার বাই পাই ইন্টু ডিস্টেন্স তারগুলোর মধ্যে 0.08। তাহলে কত আসবে এখান থেকে, পাই পাই ক্যান্সেল, 4 দুগুণে 8, 8 8 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আসছে 100 ইন্টু 10⁻⁻7। তাহলে এটা 10 স্কোয়ার বলা যেতে পারে, 10 স্কোয়ার ইন্টু 10⁻⁻7 মানে হয়ে যাচ্ছে 10⁻⁻5 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে 10⁻⁻5 ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে এটা সি এর সাথে মিলছে। এবার দেখো প্রবাহ দুটোতে 4 অ্যাম্পিয়ার, ডিস্টেন্সটা 3.2। আবার সেম ফর্মুলা ইউজ করো। তাহলে আই সমান এখন কত 4 অ্যাম্পিয়ার, আর ডিস্টেন্সটাও চেঞ্জ করা হয়েছে, এক্স সমান 3.2 সেন্টিমিটার, যেটা বলতে পারি 0.032 মিটার। এবার প্রবাহ দুটো বিপরীত মানে সমমুখী হলে তখন করে দিতাম 0, যেহেতু বিপরীতমুখী তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো 2 মিউ নট আই বাই পাই এক্স। তাহলে 2 ইন্টু 4 পাই ইন্টু 10⁻⁻7, কারেন্ট 4 অ্যাম্পিয়ার এবং পাই আছে আর তাদের মধ্যে ডিস্টেন্সটা 0.03। ব্যাস, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে শেষমেশ কত পাচ্ছি না 1000 ইন্টু 10⁻⁻7। এবার 1000 মানে এটা 10-এর কিউব ইন্টু 10⁻⁻7 মানে এটা হয়ে যাচ্ছে 10⁻⁻4 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 10⁻⁻4 ওয়েবার পার মিটার স্কোয়ার, মানে এটা হয়ে গেল 3।
তাহলে অবশ্যই 4 তো এটা হবেই, তাহলে তাও করে নেবো। চলো, I সমান 250 মিলি অ্যাম্পিয়ার, x সমান 27। I সমান 250 মিলি অ্যাম্পিয়ার, এটাকে লিখতে পারি 0.25 অ্যাম্পিয়ার। আর x সমান তার দুটোর মধ্যে 27 ডিস্টেন্স আছে, মানে 0.20 মিটার। প্রবাহ দুটো বিপরীতমুখী, সে একই রকম। মোট চুম্বক ক্ষেত্র কত হবে? টোটাল 2 মিউ নট I বাই পাই এক্স। তাহলে এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ রাখতে হবে। 2 ইন্টু 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এখানে যে প্রবাহ কত পেয়েছি 0.25 বাই পাই ইন্টু ডিস্টেন্স কত 0.20। তাহলে এটা করলে কত আসবে? কাটাকাটি করলে এখান থেকে পাবে 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কোয়ার, অর্থাৎ এই অপশনটা 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কোয়ার। নেক্সট বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। পরাচুম্বক পদার্থের, অয়স্চুম্বক পদার্থের, চিরচুম্বক পদার্থের। অর্থাৎ আমরা যদি এই তিনটে পদার্থের পার্থক্য বই থেকে পড়ি, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবো। তাহলে এখানে কি হবে না, পরাচুম্বক পদার্থগুলো কি হয় না, দুর্বলভাবে চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। এদের যে চুম্বক প্রবণতা সেটা হয় পজিটিভ এবং ছোট হয়। এদের হিস্টেরেসিস ধর্ম থাকে না, ধারণ ক্ষমতাও থাকে না। তাই পরাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতাটা ধনাত্মক আর ধারণ ক্ষমতা নেই। তাহলে চুম্বক প্রবণতা ধনাত্মক কার হয়? পরাচুম্বক পদার্থের। তাহলে এটা বলছি 1 নম্বর। নেক্সট, পরাচুম্বক পদার্থের হিস্টেরেসিস থাকে না ধর্ম, এটা মনে রাখতে হবে যে এদের হিস্টেরেসিস ধর্ম থাকে না। আর যে চৌম্বক ধারণ ক্ষমতা এটাও কিন্তু নেই। তাহলে পরাচুম্বক পদার্থের এ আর বি নেই, সিটা আছে, চুম্বক প্রবণতাটা ধনাত্মক। নেক্সট আসছে অয়স চুম্বক পদার্থ। অয়স চুম্বক পদার্থের ক্ষেত্রে কি হয়? এটি চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। এদের যে চুম্বক প্রবণতাটা সেটা ধনাত্মক এবং অনেক বড় হয়। আর এদের কি আছে? হিস্টেরেসিস ধর্ম আছে আর চুম্বক ধারণ ক্ষমতাও আছে। তাহলে এখানে আমরা কি বলবো? হিস্টেরেসিস ধর্ম কার আছে? অয়স চুম্বক পদার্থের আছে। তাহলে এটাকে 2 ধরবো। আর তিরস চুম্বক পদার্থের ক্ষেত্রে কি হয়? পদার্থগুলি চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে বিকর্ষিত হয় এবং এদের যে চুম্বক প্রবণতা সেটা নেগেটিভ হয় এবং হিস্টেরেসিস ধর্ম নেই, ধারণ ক্ষমতাও নেই। তাহলে ধারণ ক্ষমতা কার নেই? তিরস চুম্বক পদার্থের ধারণ ক্ষমতাও নেই, হিস্টেরেসিস ধর্মও নেই। তাহলে কি হবে? এখানে কোন অপশনটা আমাদের সঠিক হবে? 35-এর বি। তাহলে এই গেল আজকে আমাদের প্রথম মক টেস্টের সম্পূর্ণ সমাধান। কালকে আবার একটা নতুন মক টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। সবাই মক টেস্টগুলো ফলো করতে থাকো। আশা করছি ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে।